চলুন আজ মেকানিক্যাল ভাইব্রেশনের এমন একটা টপিকে কথা বলা যাক যেটা আমাদের চারপাশের দুনিয়াকে একদম অন্যভাবে দেখতে সাহায্য করবে। আমরা কথা বলবো ফোর্সড ভাইব্রেশন নিয়ে। এটা কিন্তু শুধু বইয়ের একটা চ্যাপ্টার নয়, আমাদের চারপাশের মেশিন থেকে শুরু করে বড় বড় ব্রিজ সবকিছু কিভাবে কাজ করে তা বোঝার একটা দারুণ চাবিকাঠি। চলুন এই বিষয়টা একেবারে ভেতর থেকে বুঝি। আমাদের আশেপাশে তো কত কিছুই কাঁপছে, তাই না? মোবাইল ফোন ভাইব্রেট করা থেকে শুরু করে ব্রিজের ওপর দিয়ে গাড়ি গেলে যে হালকা কাঁপুনিটা আমরা ফিল করি, সব। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই সাধারণ কাঁপুনিগুলোই মাঝে মাঝে এত ভয়ঙ্কর রূপ নেয় কেন? চলুন আজ সেই রহস্যটাই সমাধান করা যাক। একটা খুব সহজ উদাহরণ দিই। ধরুন একটা ওয়াশিং মেশিন চলছে। যখন ওটা একটা পার্টিকুলার স্পিডে ঘোরে তখন মনে হয় যেন পুরো বাড়িটাই কাঁপিয়ে দিচ্ছে। আবার স্পিডটা একটু কম বা বেশি হলেই কিন্তু সব শান্ত। কিংবা ধরুন বাসের জানলার কাচ একটা নির্দিষ্ট স্পিডে গেলেই ঝনঝন করে কাঁপতে শুরু করে। এই সবগুলোর পেছনে আসল কারণটা কি? এই সমস্ত রহস্যের পেছনে যে মূল ভিলেনটা লুকিয়ে আছে তার নাম হল ফোর্সড ভাইব্রেশন। চলুন এই অপরাধীকে আজ ধরা যাক আর এর কাজকর্ম একটু ভালো করে বিশ্লেষণ করে দেখা যাক। তাহলে এই ফোর্সড ভাইব্রেশন জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে, যখন কোনো সিস্টেমের উপর বাইরে থেকে কন্টিনিউয়াসলি একটা রিপিটিং ফোর্স বা শক্তি কাজ করতে থাকে তখন যে কাঁপুনিটা হয় সেটাই হলো ফোর্সড ভাইব্রেশন। এটা ফ্রি ভাইব্রেশনের মতো নয়, যেটা একবার ধাক্কা দিলে ধীরে ধীরে থেমে যায়। ভাবুন তো একটা দোলনার কথা। দোলনাটাকে একবার ঠেলে ছেড়ে দিলে ওটা কিছুক্ষণ পর থেমে যাবে। এটা হলো ফ্রি ভাইব্রেশন। আর যদি দোলনাটাকে তালে তালে কন্টিনিউয়াসলি ধাক্কা দিতেই থাকা হয় তাহলে ওটা চলতেই থাকবে। এটাই ফোর্সড ভাইব্রেশন। এই যে বাইরের ফোর্সটার কথা বলছি আমরা, বেশিরভাগ সময়ই এটা খুব স্মুথ আর ছন্দবদ্ধ হয়। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় একে আমরা বলি হারমোনিক এক্সাইটেশন। যেমন ধরুন একটা মোটরের ঘোরার ফলে যে পারফেক্ট রিদমিক ফোর্সটা তৈরি হয়, এই ছন্দটাই কিন্তু এখানে আসল খেলোয়াড়। আচ্ছা, এই স্লাইডে যে ইকুয়েশনটা দেখা যাচ্ছে সেটা দেখে একদম ভয় পাওয়ার কিছু নেই। এটা হলো পুরো সিস্টেমটার আচরণের একটা ম্যাথমেটিক্যাল কোড। এখানে এম হলো সিস্টেমের মাস বা ভর, কে হলো তার স্টিফনেস মানে কতটা স্প্রিংয়ের মতো শক্ত, আর এফ অফ টি হলো সেই বাইরের ছন্দবদ্ধ ফোর্সটা, আর মাঝখানের সি টার্মটা হলো ড্যাম্পিং, যা কাঁপুনিটাকে কমাতে সাহায্য করে, ঠিক যেমন গাড়ির শক অ্যাবজর্বার করে। এই একটা ইকুয়েশন দিয়েই কিন্তু পুরো রহস্যটা সমাধান করা যায়। এখন আমরা আসছি ভাইব্রেশনের সবথেকে ইন্টারেস্টিং আর একই সাথে সবথেকে বিপজ্জনক একটা জায়গায়, রেজিনেন্স। এটা এমন একটা অবস্থা যখন একটা ছোট্ট ধাক্কাও একটা বিশাল নিয়ন্ত্রণের বাইরের কাঁপুনি তৈরি করে ফেলতে পারে। প্রত্যেক ইঞ্জিনিয়ারকে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হয় আর এড়িয়ে চলতে হয়। সহজ কথায় রেজোনেন্স তখনই হয় যখন বাইরের ফোর্সের ফ্রিকোয়েন্সি, যাকে আমরা বলছি ড্রাইভিং ফ্রিকোয়েন্সি বা ওমেগা, সিস্টেমের নিজস্ব স্বাভাবিক ফ্রিকোয়েন্সি বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা এনের সাথে একদম মিলে যায়। চলুন আবার সেই দোলনার উদাহরণে ফিরে যায়। দোলনাটার কিন্তু একটা নিজস্ব দোলার ছন্দ আছে, তাই না? ওটাই হলো তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যখন ধাক্কা দেওয়ার ছন্দটা দোলনার নিজস্ব ছন্দের সাথে মিলছে না তখন দোলনাটা খুব বেশি উঁচুতে উঠছে না। কিন্তু যখনই দুটো ছন্দ একদম মিলে যাচ্ছে, মানে ওমেগা আর ওমেগার এন প্রায় সমান হয়ে যাচ্ছে, তখন অল্প ধাক্কাতেই দোলনাটা অনেক অনেক উঁচুতে উঠতে শুরু করে। আর এই ঘটনাটাই হলো রেজোনেন্স। এই বার চার্টটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝা যাচ্ছে। যখন পুশটা একদম টাইম মতো হচ্ছে, মানে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি প্রায় সমান, তখনই অ্যাম্প্লিটিউড বা দোলনার উচ্চতা দেখুন একেবারে চূড়ায়। এটাই রেজোনেন্সের আসল প্রভাব। আমাদের ওয়াশিং মেশিন বা বাসের জানালার কাঁপুনি ঠিক এই কারণেই একটা নির্দিষ্ট স্পিডের সবচেয়ে বেশি হয়। তাহলে মূল পয়েন্টটা কি দাঁড়ালো? রেজোনেন্সের মতো এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার একটাই শর্ত, আর সেটা হলো প্রযুক্ত শক্তি আর সিস্টেমের স্বাভাবিক কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি মিলে যাওয়া। বেশ, তো এই রেজোনেন্সের সমস্যাটা ইঞ্জিনিয়াররা কিভাবে সামলান? তাদের কাছে কিন্তু এর জন্য কিছু অসাধারণ টুলস আছে। চলুন তাদের সেই টুল কিটটা একবার খুলে দেখা যাক, যেটা দিয়ে তারা এই ভয়ঙ্কর কাঁপুনিকে নিয়ন্ত্রণ করেন। এদের প্রথম টুল হল ম্যাগনিফিকেশন ফ্যাক্টর বা এম। সহজ ভাষায় বলতে গেলে
এটা এমন একটা সংখ্যা যা বলে দেয় যে রেজোনেন্সের সময় কাঁপুনিটা ঠিক কতটা মারাত্মক হতে পারে বা ভাইব্রেশনের অ্যাম্প্লিটিউড ঠিক কতটা বেড়ে যেতে পারে। এই হলো তার ফর্মুলা। দেখতে একটু জটিল লাগলেও আসল খেলাটা হলো আর যেটাকে নিয়ে। আর হলো ফ্রিকোয়েন্সি রেশিও আর যেটা হলো ড্যাম্পিং রেশিও। যখন আর এর মান 1-এর খুব কাছাকাছি চলে আসে তখনই এম এর মান সাংঘাতিকভাবে বেড়ে যায়, আর এই বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে যেটা। ইঞ্জিনিয়াররা এটা মনে রাখার জন্য একটা সহজ লাইন ব্যবহার করেন, mi = 1/√1 - r² প্লাস 2zr²। তার মানে যদি ম্যাগনিফিকেশন ফ্যাক্টরের মান খুব বেশি হয় তাহলে একজন ইঞ্জিনিয়ার সাথে সাথে বুঝে যান যে সিস্টেমটা রেজোনেন্সের খুব কাছাকাছি বিপজ্জনকভাবে কাজ করছে এবং তার কাঁপুনি খুব তীব্র হবে। ইঞ্জিনিয়ারদের টুলকিটের পরের অস্ত্র হল ট্রান্সমিসিবিলিটি বা TR। এটা মাপে যে একটা মেশিন চলার সময় তার কাঁপুনি কতটা ফাউন্ডেশনে বা মাটিতে পাঠাচ্ছে। যেমন ধরুন গাড়ির সাসপেনশন বা কোনো মেশিনের মাউন্টিং ডিজাইন করার সময় ইঞ্জিনিয়ারদের একটাই লক্ষ্য থাকে এই TR এর মান যতটা সম্ভব কমানো যায়। এই স্লাইডটা ভাইব্রেশন আইসোলেশনের মূল লক্ষ্যটাকে ধাপে ধাপে দেখাচ্ছে। এর মূল উদ্দেশ্য হল ফ্রিকোয়েন্সি রেশিও আর এর মানকে √2 অর্থাৎ √2 এর থেকে বেশি রাখা। যদি এটা করা যায় তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে মেশিনের কাঁপুনি ফাউন্ডেশনে খুব কম পৌঁছাবে, মানে মেশিন চললেও তার চারপাশ শান্ত থাকবে। এর উত্তর হল একটা মেশিনকে ভালোভাবে আইসোলেট করার জন্য ফ্রিকোয়েন্সি রেশিও আর এর মান অবশ্যই বেশি হতে হবে, বিশেষ করে √2 চেয়েও বেশি। চলুন এখন দেখি এই সব টুলস আর কনসেপ্ট বাস্তবে ঠিক কোথায় কোথায় কাজে লাগে। আমাদের চারপাশের এর কিন্তু অজস্র উদাহরণ ছড়িয়ে আছে। যেমন ধরুন গাড়ি টায়ার ব্যালেন্সিং, ওখানে আসলে রোটেটিং আনব্যালেন্স কমিয়ে বিরক্তিকর কাঁপুনি বন্ধ করা হয়। আবার গাড়ির সাসপেনশনের কথা ভাবুন, ওখানে এমন স্প্রিং আর শক অ্যাবজর্বার ব্যবহার করা হয় যাতে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি খুব কম থাকে আর রাস্তার ঝাঁকুনিগুলো সহজেই আইসোলেট করা যায়। এমনকি ভূমিকম্প মাপার যন্ত্র সিসমোগ্রাফ বা মোবাইলের অ্যাক্সেলেরোমিটারের মতো সূক্ষ্ম যন্ত্র কিন্তু এই ভাইব্রেশন আইসোলেশনের নীতির উপর ভিত্তি করেই তৈরি। চলুন তাহলে আজকের পুরো আলোচনার একটা ছোট্ট সারসংক্ষেপ করে নেওয়া যাক, আর এটাও বুঝে নিই যে এই জ্ঞানটা আমাদের ভবিষ্যতের জন্য কেন এতখানি গুরুত্বপূর্ণ। তাহলে আজ আমরা শিখলাম ফোর্সড ভাইব্রেশন কি, যা একটা বাইরের ফোর্সের জন্য হয়। আমরা জেনেছি রেজোনেন্সের ভয়ঙ্করতার কথা, যা ঘটে যখন ড্রাইভিং ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মিলে যায়। আর আমরা ম্যাগনিফিকেশন ফ্যাক্টর এবং ট্রান্সমিসিবিলিটির মতো ইঞ্জিনিয়ারিং টুলস সম্পর্কেও আলোচনা করেছি, যা দিয়ে এই বিপজ্জনক কাঁপুনিকে নিয়ন্ত্রণ করা যায়। সব শেষে একটা কথা মনে রাখা খুব দরকার, ভাইব্রেশনকে ঠিকভাবে বোঝাটাই কিন্তু একটা মেশিনকে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া থেকে বাঁচানো আর একটা ব্রিজকে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড় করিয়ে রাখার মধ্যে পার্থক্য গড়ে দেয়। যে সহজ নীতিগুলো আজ একটা ওয়াশিং মেশিনকে শান্ত রাখছে, সেই একই নীতিগুলোই কিন্তু আগামী দিনের রকেট, হাই স্পিড ট্রেন আর আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তির স্থায়িত্ব আর নিরাপত্তা নিশ্চিত করবে। এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয়, ভবিষ্যতের পৃথিবীটাকে আরও ভালোভাবে গড়ার জন্য অপরিহার্য।